জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে থাকায় উপদেষ্টার ক্ষোভ, তদন্তে ঘোষণা। রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অভিযোগ শ্রম উপদেষ্টার। কঠিন হলেও নতুন বাংলাদেশের উন্নয়নে আশাবাদী প্রধান উপদেষ্টা, সবাইকে একযোগে কাজ করার আহ্বান, সামাজিক ব্যবসায় তাগিদ। 70 অনুচ্ছেদ সংশোধন সহ সংবিধান ঢেলে সাজানোর তাগিদ আইনজ্ঞদের, আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে সংশোধনের বাধার অভিযোগ। জনি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। বগুড়ার শেরপুরে মজুমদার অয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণ, প্রাণ গেল 4 শ্রমিকের। নিরাপত্তার ঘাটতিকে দুষছেন প্রশাসন। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালের সাথে আছি আমি ফারজান আলিনা। 2038 সালের আগে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 873 কোটি টাকা পরিশোধ করতে পারবে না পদ্মা ব্যাংক। এতে ক্ষোভ জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার পদ্মা ব্যাংকের কাছে আটকে থাকা জলবায়ু তহবিল, মূলধন এবং সুদ সহ পুনরুদ্ধারের উপায় খুঁজবে বলেও জানান তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ে এফডিআর করার টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। পদ্মা ব্যাংকে বছরের পর বছর ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আমানত আটকে থাকলেও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নাফিস শারাফাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ মেয়াদে নবায়ন সুবিধা নিয়েছেন। বিনিয়োগের পর থেকে ব্যাংকটি ক্রমাগত লোকসান করায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিনিয়োগের বিপরীতে কোনো লভ্যাংশ পায়নি। তারপরও জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা এই ব্যাংকেই রাখা হয়। 2038 সালের আগে এই ফান্ডের 873 কোটি টাকা পরিশোধ করতে পারবে না পদ্মা ব্যাংক বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সুদে আসলে বেড়ে আমাদের পাওনা হয়েছে 873 কোটি 81 লক্ষ 65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। জলবায়ু তহবিল, মূলধন এবং সুদসহ পুনরুদ্ধারের উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যে কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। বিভিন্ন মন্ত্রণালয়ের এফডিআর কৃত জনগণের টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান এই উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সাভার বেল্টের আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করতে ৭৯ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। শ্রম অসন্তোষের পেছনে বিদেশি ইন্ধন আছে, নির্দিষ্ট দেশের বায়াররা লবিং করছেন বলেও জানান শ্রম উপদেষ্টা। এই অর্ডারগুলো কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রায় 15 থেকে 20% অর্ডার ক্যান্সেল হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন, উঠে পড়ে লেগেছেন। তো সেই জায়গা থেকে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নতুন সচিব নিযুক্ত হয়েছেন তিনি এই কথাটি বলেছেন, কোনো শ্রমিক আসলে তার ফ্যাক্টরিতে হামলা করবে না কখনো, কারণ তাহলে মাস শেষে সে বেতনটা পাবে না। সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিটা যে হয় শ্রমিকের হয়, মালিক তো বিত্তশালী। তো কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি, বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। শ্রমিক অসন্তোষে আজও বন্ধ বেশিরভাগ গার্মেন্টস কারখানা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শ্রমিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বহিরাগতরা উস্কানি দিচ্ছে উল্লেখ করে
শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি। বৃহস্পতিবার গাজীপুরের পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শ্রম সচিব। সহকর্মীদের তথ্য উৎসবিতে আরও জানাচ্ছেন আপন অপু। সাভার ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ কাটেনি। শ্রমিকরা কাজে ফেরায় বেশ কিছু কারখানা খুললেও এখনও বন্ধ শতাধিক প্রতিষ্ঠান। নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন নতুন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। এ সময় চলমান শ্রমিক অসন্তোষে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। শ্রমিক আন্দোলনে বহিরাগতরা উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে শ্রম সচিব বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। তবে শ্রমিকদের 25 দফা দাবির মধ্যে অনেকগুলোই যৌক্তিক বলে জানান তিনি। ন্যূনতম মজুরি নির্ধারণে সময় লাগবে বলেও জানান সচিব। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কঠিন হলে পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণে আশাবাদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ ICCB এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করা হয়। এই সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ICCBর সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতায় FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির স্বাগত বক্তব্য দেন। এছাড়া অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের চলমান অর্থনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় অংশ নেন। পৃথিবীর কোনো দেশের ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। LDC থেকে উত্তরণের পর বিশ্ববাজারে এখন থেকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হব। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রথাগত কোনো আন্দোলন ছিল না। তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জাতিকে পতনের হাত থেকে রক্ষা করতে। প্রথাগত আন্দোলনের জন্য আসে নাই। যারা মারা গেছে তারা মন ঠিক করেছিল যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি। এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আশাবাদী তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনের এখনই ঢেলে সাজানোর উপযুক্ত সময় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগ সরকারের সংবিধান সংশোধনে বড় বাধা ছিল বলে অভিযোগ তাদের। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তারা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত।
আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন দেশের চলমান সংকট থেকে উত্তরণে বুধবার রাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি বিশেষ কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রেস ক্লাবে যুক্তরাজ্য রেজিস্টার্ড মানবাধিকার সংগঠন সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটসের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী আইনজীবীরা, যেখানে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি এবং সংবিধানের নানা দিক। আলোচনায় বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করার দিকে জোর দেওয়ার তাগিদ দেন ব্যারিস্টার নাজির আহমদ। নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে বলে প্রত্যাশা তার। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতা একসাথে গণভোটের আয়োজনও করা যেতে পারে। 50 বা 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন সংবিধান ড্রাফট করা। সংবিধান সংশোধনের জন্য নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও শেখ হাসিনা সরকারের বাধায় তা হয়ে ওঠেনি বলে অভিযোগ অধ্যাপক মাইনুল ইসলাম খানের। এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। আজ থেকে 10-12 বছর আগে আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না, তার কারণ এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদিকে সংবিধানের 70 নং অনুচ্ছেদের সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অনুচ্ছেদের কারণে কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়। 70 অনুচ্ছেদ বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে ওইটাকে ধারণ করেই এই উদ্যোগ নিয়েছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের প্রক্রিয়া নিয়ে এখন সর্বত্র চলছে আলোচনা। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে জার্মানিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়াতেই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে নয়াদিল্লি। আরও জানাচ্ছেন লুৎফর কবির। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের অবৈধ অস্ত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা হয়েছে এমন অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। পলাতক শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এমনটা জানিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যতক্ষণ না পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে নয়, এ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করছে নয়াদিল্লি। As you know, there's a change of government in Bangladesh. And we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. বার্লিনের সংবাদ সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোকো। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এ নিয়ে এখনও মোদী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে 153টি, যেখানে 135টি হত্যা মামলা আর 7টি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে, 3টি অপহরণ এবং বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। প্রতিদিনই বাড়ছে মামলার সংখ্যা। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ওই দিনই পালিয়ে ভারতে চলে যান তিনি। এ অবস্থায় তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন। খিলগাঁও থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেফতার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুনের রিমান্ড শেষে জেলে পাঠান আদালত। বগুড়ায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস বার্ন অয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছেন 4 শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল বলে ধারণা করা হচ্ছে। সহকর্মী সঞ্জু রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনপু। বগুড়ার শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেড বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির রপ্তানিমুখী পণ্য রাইস ব্র্যান্ড অয়েল কারখানার যন্ত্রাংশ মেরামতকালে ঘটে বিস্ফোরণ। জানা যায় অয়েল ট্যাঙ্কে 4 জন শ্রমিক উঠে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে ট্যাঙ্কের উপর থাকা 4 জনই দগ্ধ হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনি এলাকার রুবেল, আবু সাইদ, মনির ও ইমরান। তেলের ট্যাঙ্কিতে তেল ছিল, ঠিক আছে, তো উপর থেকে আমরা ওয়েল্ডিং করতেছি, তো একটা আগের বিস্ফোরণ নিচে পড়ে ট্যাঙ্কিটা ভাস্ট হয়ে গেছে, ঠিক আছে। যখন ওটা ভাস্ট হওয়ার পর 4 জন চারদিকে পড়ে গেছে উপর থেকে। পড়ার পরে একজন ওই জায়গায় ডেড, 3 জনকে মেডিকেল আনতে মেডিকেলে ডেড হয়েছে। বাদে যে আবার মনে করেন ফোন দিলে আমি এখানে আসি আর কি। আসার পরে এই ঘটনাস্থলে এসে দেখি আসলে মারা গেছে। কারখানা কর্তৃপক্ষ বলছে মেরামতের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের অবহিত না করেই ওয়েল্ডিং এর কাজ শুরু করেন। তাদের দাবি ওয়েল্ডিং ঝালাইয়ের উত্তাপে ওয়েল ট্যাঙ্কে গ্যাস সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা ঘটে। ওয়েল্ডিং এর স্পার্কিং করছে, স্পার্কিং করাতে তারা ভিতর থেকে ওটা বাস্ট হয়ে গেছে আর কি। তেলের স্টোরেজ ট্যাঙ্কের যে উপরের যে হেডটা, সেই হেডটা আউট হয়ে গেছে। প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে করা হবে তদন্ত। এখানে সবচেয়ে বড় যে ত্রুটিটি আমার কাছে মনে হয়েছে যে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে বিস্ফোরণের পরে, কিন্তু এখানে এদের নিজস্ব কোনো টেকনিশিয়ান বা নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার কিন্তু নাই। তো আমরা তদন্ত কমিটি যেমন করেছি, আমরা সাথে এটার সেফটি মেজার যে রয়েছে সেটার স্পেশাল টিম যদি নিয়ে আসতে হয়, সেই স্পেশাল টিমটাও আমরা কাজ করবো। আর নিহতদের মরদেহ রাখা হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে ভারতে বসে আওয়ামী লীগ যে অপপ্রচার চালাচ্ছে তাতে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুততম সময়ে সংস্কার করে জনগণের সংসদ দিয়ে দেশ চালানোর উদ্যোগ নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচার সরকার খালেদা জিয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করায় তার শারীরিক অবস্থার এই নাজুক পরিস্থিতি বলে অভিযোগ দলটির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলন সহ গণতন্ত্রের আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জন্মলগ্ন থেকে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার। দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে জনগণের সংসদ প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে
তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব শিল্প কারখানার অস্থিরতা তৈরির চেষ্টা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। হাসপাতালে ভর্তি করিয়েছিল, পিজি হসপিটালে বা বিএসএমএতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। আওয়ামী লীগ শাসন আমলের প্রশাসনের দলীয়করণ থেকে বের হয়ে আসতে আরো ধৈর্য ধরতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব। নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ক্ষেত্রে সংস্কার দীর্ঘ সময় সাপেক্ষ মন্তব্য করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের অনুষ্ঠানে তিনি কথা জানান। পতিত স্বৈরাচার বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জানান তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া, অধ্যাপক জাফর সাদেক সহ অন্যান্যরা। আমাদের আহ্বান থাকবে একটা যৌক্তিক সময়, না অতি খুব দীর্ঘ না খুব স্বল্প। সমস্ত সংস্কার কাজ সাধন করতে গেলে এখানে লম্বা সময় প্রয়োজন হবে। মিনিমাম একটা সুষ্ঠু নির্বাচন করতে আমাদের যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু শেষ করে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে এই দেশের শহীদদের স্বপ্নকে পূরণ করা হোক। যশোর খুলনা ও যশোর মাগুরা মহাসড়কের মনিহার অংশ চলে গেছে পরিবহন মালিকদের দখলে। 4 লেনের রাস্তা 2 লেন দখল করে রীতিমতো বানিয়ে ফেলেছেন বাস ট্রাকের স্ট্যান্ড। প্রশাসনের ঝটিকা অভিযানে মাঝে মাঝে সরে গেলেও পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না সড়কটি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন আপন উপু। যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর মাগুরা ও যশোর খুলনা হাইওয়ে। এই সড়কের মনিহার অংশ দেখলে মনে হবে যেন পরিবহন স্ট্যান্ড। বেশিরভাগ অংশই চলে গেছে পরিবহন মালিকদের দখলে। সবসময় পার্কিং করা থাকে বাস ট্রাক। জনদুর্ভোগ লাঘবে 2018 সালে 24 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়, কিন্তু দখলের কারণে সেই সুফল পাচ্ছে না জনসাধারণ। উল্টো পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তো অসুবিধা হচ্ছেই, কারণ রাস্তা চড়া হওয়ার কারণে তারা বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখে। এখন যে পরিস্থিতি, 2 সাইডে যেভাবে গাড়ি রেখেছে এইভাবে তো চলাফেরা করা যাবে না। হঠাৎ তো জাম হয়ে যায়, জাম হয়ে গেলে 1-2 ঘন্টা আগে জাম ছাড়ায় না। পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত ছিল, তবে কয়েকদিন পরই প্রভাবশালীরা ফের দখলে নেয় সড়ক। ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টেক আপ করেছিল, তারাও বারবার বলার পরে 2-1 দিন ভালো থাকে, আবার যা এত প্রভাবশালী ব্যক্তিরা যা গাড়ি আমরা কোনো রকম ছড়াতে পারি না, বাধ্য হয়ে আমাদের টায়ার ফেলাইতে হয়েছে। আমরা বড় কষ্টের মধ্যে আছি এই গাড়ি ঘোড়া নিয়ে। এখন আমরা চাই যে প্রশাসন এদের দিকে একটু কড়া নজর দিক। যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, সংকট উত্তরণে বৃদ্ধি করতে হবে বাস টার্মিনালের জায়গা। 2000-এর উপরে আমাদের যশোরে গাড়ির সংখ্যা, সেই গাড়ি রাখার মতো জায়গা কেন্দ্র বাস টার্মিনাল
শঙ্করপুরী নাই। আর এই রাস্তার পরে গাড়ি থাকার কারণে জনগণের চলাচলটিতে ব্যাপক দুর্ভোগ হয়। কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানায় যে আমাদের টার্মিনালটা বৃদ্ধি করা হোক এবং সমস্ত গাড়ি যাতে আমরা টার্মিনালে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে এই জনদুর্ভোগ কমবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে গণপরিবহন ও পথচারীদের চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।